ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে ২৭,০০০ টাওয়ার অচল। নেটওয়ার্ক বিপর্যয়ে বন্ধ মোবাইলের কল, ভোগান্তিতে কোটি গ্রাহক। ১০% কর দিয়েও অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বন্ধ হতে পারে কালো টাকা বিনিয়োগ। আগামী বাজেটে আসতে পারে এনবিআর এর নতুন সিদ্ধান্ত। ভর্তুকির সার, বীজ, যন্ত্রের কতটুকু পান কৃষকরা? বাজেট এলেই সামনে আসে নানা অভিযোগ। কৃষিখাতের বরাদ্দ ভর্তুকি প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর তাগিদ। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে সংশোধিত এডিপির ৪৯.26% বাস্তবায়ন। 3 অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। শেষ 2 মাসে বরাদ্দের বাকি অর্ধেক অর্থ ব্যয়ের চাপ। এবং বন্ধ হওয়ার 40 বছর পর জমি সংরক্ষণে কাজ শুরু। ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর দাবি স্থানীয়দের। সচল হলে প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার ৩৬ ঘন্টা হলেও সারা দেশে এখনও অচল ২৭,০০০ মোবাইল নেটওয়ার্ক। অপারেটররা বলছে বিদ্যুৎ ও জেনারেটর দিয়ে গত রাত থেকে সকাল পর্যন্ত সচল হয়েছে মাত্র ৬,০০০ টাওয়ার। বিটিআরসির সবশেষ তথ্য বলছে রাঙ্গামাটি, মেহেরপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর, বরিশাল, বরগুনায় অচল রয়েছে প্রায় ৮০% সাইট। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে গ্রাহকরা। কল দিলেও যাচ্ছে না, ফোনের ডিসপ্লেতে ভাসছে নো নেটওয়ার্ক। শুধু কথা বলায় নাই, জরুরি প্রয়োজনে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনদের পাঠানো যাচ্ছে না কোনো টাকা। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর সোমবার সারা দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ২৬,০০০-এর বেশি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ায় গ্রাহক ভোগান্তি চরমে। টাকা পাঠাইতে পারি নাই, লোকজন এসে ঘুরে জায়গা, নেট নাই, কারেন্ট নাই, মানে একটা কাউকে ফোন দেওয়া যাচ্ছে না কোনোভাবে। কোনো রকম খোঁজ খবর কোথাও নিতে পারেনি। পরিস্থিতির কোনো উন্নতি নেই। অপারেটররা বলছেন বর্তমানে ৩০,০০০ টাওয়ারে নেই কোনো বিদ্যুৎ সংযোগ, যদিও জেনারেটর দিয়ে এরই মধ্যে সচল করা হয়েছে ৩,০০০ টাওয়ার। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন কাটাপড়া ফাইবার মেরামত এবং বিদ্যুৎ সংযোগ পাওয়ায় ২২৫টি পপের মধ্যে সচল করা গেছে মাত্র ২৫টি। মঙ্গলবার বিকালে দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সেবাদাতারা। এদিকে মোবাইল টাওয়ারে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে গেছে, পানিতে তলিয়ে গেছে বহু এলাকা। এদিকে অনেক এলাকায় দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। খুলনার পাইকগাছায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল এবং পটুয়াখালীর কলাপাড়ায় আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। সজল, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শেষ হয়ে গেলেও কিন্তু এর প্রভাব এবং ক্ষতচিহ্ন এখনও কিন্তু রয়ে গেছে এবং উপকূল জুড়ে এই ঘূর্ণিঝড় যে রেমালের তাণ্ডব সেটি কিন্তু শেষ হওয়ার পরে আমরা দেখেছি বেড়িবাঁধগুলো ভেঙে এবং লোকালয় প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি পাইকগাছা দেলুটি ইউনিয়নে। এই ইউনিয়নের ফুলবাড়ি, তেলিখালি এছাড়া যে বিভিন্ন যে গ্রাম রয়েছে 20টি গ্রাম একেবারেই পানির মধ্যে নিমজ্জিত। এখানে প্রায় 10,000 মানুষ কিন্তু পানিবন্দী। এছাড়া আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি যেই বিষয়টি সেটি হচ্ছে যে যেটি দেলুটি ইউনিয়নের 22 নম্বর যে পোল্ডারটি রয়েছে তেলিখালি ইউনিয়নের গ্রামের, সেই 22 নম্বর পোল্ডারটি একেবারেই ভেঙে নদীর সাথে নদীর মধ্যে পানি যাচ্ছে এবং বেড়িবাঁধটি একেবারেই ভেঙে গেছে। স্থানীয়রা কিন্তু তাদের নিজ উদ্যোগে এই বেড়িবাঁধ নির্মাণে কিন্তু তারা কাজ করছেন এবং খুবই ভয়াবহ পরিস্থিতি। এখানে আমরা একটু আগে দেখেছিলাম যে বাঁধটি অল্প কিছু পরিমাণ ভাঙা ছিল, কিন্তু আস্তে আস্তে পানির স্রোতে একেবারে বাঁধটি ভেঙেছে এবং বৈদ্যুতিক খুঁটির যে ভয়াবহ অবস্থা, একটু পরেই কিন্তু এই বৈদ্যুতিক খুঁটিটি কিন্তু এখান থেকে পানির মধ্যে ধসে পড়বে এবং এই এলাকায় কিন্তু এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় 3 দিন যাবৎ। তারপরেও কিন্তু স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ এনে, আমরা দেখেছি একটু আগে কিন্তু তারা এখানে ট্রলারে করে বাঁশ এনেছে এবং স্বেচ্ছাসেবীরা তারা স্থানীয়রা তাদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য তারা কিন্তু নিজেরা এই বাঁশগুলো স্থাপন করছেন এবং এখানে দেখেছি যে বিভিন্ন বস্তা নিয়ে আসা হয়েছে এবং বস্তা কিন্তু বালি ভরে তারা কিন্তু চেষ্টা করছেন এই
এই ক্ষতি যেন কমিয়ে আনা যায়। এছাড়া যে জেলা প্রশাসনের যে সূত্র সেটি কিন্তু বলছে খুলনার প্রায় 55টি 3টি উপজেলায় প্রায় 55টি বেড়িবাঁধ ভেঙে এবং পানি উপচে কিন্তু বিভিন্ন লোকালয়ে প্লাবিত হয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় 32টি পয়েন্টের প্রায় 1.75 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বাকি যে 23টি জায়গা সেখানে প্রায় 3.5 কিলোমিটারের জায়গার মতন সেগুলো কিন্তু পানি উপচে এলাকায় একেবারেই প্লাবিত। আমরা দেখেছি এই এলাকার প্রায় 10,000 মানুষ পানিবন্দী। এদের মধ্যে তাদের কিন্তু গবাদি পশু অনেকের মারা গেছে। এখন কিন্তু তারা উঁচু স্থানে এই গবাদি পশুগুলো রাখছে। অনেকেই কিন্তু এলাকা ছাড়তে শুরু করেছেন। তারা কিন্তু আমরা দেখেছি যাদের যে বাড়ির যে মালামালগুলো রয়েছে সেই মালামাল নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্থানে কিন্তু যাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে পানির যে স্রোত তার ভয়াবহতা একটু পরপর কিন্তু এই বেড়িবাঁধের ভাঙনটি দীর্ঘ হচ্ছে এবং স্থানীয়রা যেভাবেই পারছে আমরা দেখেছি স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে মেম্বার রয়েছে তারা কিন্তু জনপ্রতিনিধি রয়েছেন, তারা বাসা বাড়ি থেকে বিভিন্ন যে লোকজন রয়েছে স্থানীয়রা তাদেরকে ডেকে আনছে এবং তাদেরকে এই যে ক্ষয়ক্ষতির প্রভাব সেই প্রভাব কমানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে এই কাজে কিন্তু নামাচ্ছে এবং তারা কিন্তু স্বেচ্ছায় এই কাজগুলো করছেন এবং তারা যাতে এই ক্ষতিটা কমিয়ে আনা যায় সেটি কিন্তু চেষ্টা করছেন। এবং স্থানীয়দের অভিযোগ এই যে এই বেড়িবাঁধটি কিন্তু 2 থেকে 3 বছর আগে মেরামত করা হয়েছে কিন্তু বেড়িবাঁধটি স্থায়ী মেরামত না হওয়ার কারণে কিন্তু আবার ভেঙে গেছে। তারা যেটি বলছেন প্রতি বছর কিন্তু এই যে ঘূর্ণিঝড়ে তারা কিন্তু এই ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং তাদের কিন্তু নির্ঘুম রাত কাটে। আমরা দেখেছি যে এখানকার মানুষরা তারা কিন্তু সড়কের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা যতদূর সম্ভব এই ক্ষতি কমিয়ে আনার জন্য একত্রিত হয়েছেন এবং এই বেড়িবাঁধ নির্মাণে কিন্তু কাজ করছে। এই ছিল আমার কাছে খুলনার পাইকগাছা থেকে বেড়িবাঁধ নির্মাণের সর্বশেষ সংবাদ। আমরা একটু যেতে চাই পটুয়াখালীতে কলাপাড়ায় রয়েছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। যে একটি দোকানটি কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে। এর পাশাপাশি এইখানে এই উপকূলীয় এলাকাগুলোতে যে ঘেরগুলো ছিল মাছের, সেই মাছের ঘেরগুলো কিন্তু যেহেতু জোয়ারের পানিতে কিন্তু বেড়ে গিয়েছে, এর ফলে কিন্তু এই যে মাছের যে ঘেরগুলো ছিল সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এর ফলে কিন্তু অনেক যে মাছগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে। এর ফলে যে ঘেরগুলো ছিল সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এর ফলে কিন্তু অনেক যে মাছগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে। এর ফলে কিন্তু কৃষক আসলে ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি 13 কোটি টাকায় কিন্তু মাছের যে ঘের সেই মাছের ঘেরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এর পাশাপাশি আমরা কথা বলছিলাম বরিশাল বিভাগীয় কমিশনার সাথে। বরিশাল বিভাগীয় কমিশনার যেটা আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল বিভাগের যে 6টি জেলা রয়েছে সেই 6টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির যে হিসেব নিকেশ তা চলছে, হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু জানানো যাবে। এছাড়া এই যে উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছিল উপকূলের যেসব বাসিন্দারা তারা কিন্তু এরই মধ্যে তাদের ঘরে ফিরেছে এবং যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো পুষিয়ে ওঠার পাশাপাশি কিভাবে তারা আবার নতুন করে তাদের জীবন শুরু করতে পারে সেই দিকগুলোতে কিন্তু তারা কাজ করছে। এর পাশাপাশি শাকিল, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাকিল মাহমুদ এবং এর আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন পাইকগাছা থেকে বেল্লাল হোসেন সজল। এবার অন্যান্য প্রসঙ্গ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে শেয়ার বাজারে থাকা বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোমবার শেয়ার বাজারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিও হিসাব ও শেয়ারের তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে অবরুদ্ধ থাকা অবস্থায় এসব বিও হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। বিএসইসির সংশ্লিষ্ট সূত্র জানায় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী শেয়ার বাজারে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 6টি বিও হিসাব রয়েছে।
10% কর দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ হতে পারে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে। গেল 5 বছরে কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসায় আগামী বাজেটে এমন সিদ্ধান্ত নিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড। উঠে যেতে পারে মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্ক মুক্ত সুবিধাও। শুভখানের রিপোর্টে বিস্তারিত। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় সরকারি বেসরকারিভাবে গড়ে তোলা হচ্ছে 100টির বেশি আইটি ট্রেনিং, হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1 কোটি মানুষের কর্মসংস্থান এবং $40 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যে সারা দেশে গড়ে উঠছে 100টি অর্থনৈতিক অঞ্চল। 2019 সালের 1 জুলাই থেকে বিশেষ এসব অঞ্চলে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, যেখানে বলা হয় 10% কর দিয়ে অর্থনৈতিক অঞ্চল বা হাইটেক পার্কে পণ্য বা সেবা উৎপাদনে অবকাঠামো নির্মাণ করতে বিনিয়োগ করলে দেখাতে হবে না আয়ের উৎস। কয়েক দফায় বাড়ানো এই সুবিধার মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন। তথ্য বলছে হাইটেক পার্কে এ পর্যন্ত বিনিয়োগ হয়েছে 11,233 কোটি টাকা, যার মধ্যে বিদেশি বিনিয়োগ মাত্র 964 কোটি টাকা। আর অর্থনৈতিক অঞ্চলে 2022-23 অর্থ বছরে বিদেশি বিনিয়োগ এসেছে $1.5 বিলিয়ন। যদিও কালো টাকা বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করেনি দুটি সংস্থায়। এ অবস্থায় সিদ্ধান্ত পরিবর্তনের আভাস মিলেছে এনবিআর সূত্রে। আমি মনে করি না যে এভাবে যারা কালো টাকার মালিক তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করবেন। সরকারকে অন্যভাবে ভাবতে হবে যে তুমি এখানে কর দাও, কর দিয়েই কাজটা করো, তোমাকে আমি পরে ডিউটি ড্রব্যাক দেবো বা একটা কিছু দেবো। উঠে যেতে পারে মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধাও। যদিও এনবিআরকে দেয়া চিঠিতে হাইটেক পার্কে এই সুবিধা বহাল রাখা এবং 5% অগ্রিম আয়কর প্রদানের জটিলতা নিরসনের অনুরোধ জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। যারা বিনিয়োগ করতে চান হাইটেক পার্কগুলোতে তাদের জন্য ক্যাপিটাল মেশিনারির উপরে যে ডিউটি এখন অব্যাহতি রয়েছে সেটা চালু রাখা অত্যন্ত প্রয়োজন। হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে বন্ধ হলেও ব্যক্তি খাতে 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে আসছে বাজেটে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর রাজধানীর নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। আমরা সরাসরি তার কাছে যাব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব যেমন মানুষের জনজীবনে পড়েছে তেমন পড়েছে নিত্যপণ্যের বাজারে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। বেশ কয়েকটি বাজার ঘুরে আমরা এখানে আছি। এখানে মাছ বাজারের অবস্থা যদি আপনাদেরকে বলি, এখানকার বিক্রেতারা বলছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশের বিভিন্ন ঘেরের ভিতর পানি ঢুকে যাওয়া এবং বাঁধ ভেঙে যাওয়ার কারণে মাছ তাদের ঘের থেকে চলে গেছে এবং এরপরে যার প্রভাব পড়েছে আসলে বাজারেও, অর্থাৎ বাজারে মাছের সরবরাহ কম এবং সে কারণে অংশবিশেষ বিভিন্ন মাছের দাম কিন্তু বেড়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি রুই মাছ এখানে পাইকারি 20 থেকে 30 টাকাতে বেড়েছে এবং অন্যান্য মাছ যেগুলো আছে, অর্থাৎ অধিকাংশ মাছের সরবরাহ যেহেতু বাজারে কম সে কারণে মাছের দাম কিছুটা বেড়েছে এবং ক্রেতারা কিন্তু অভিযোগটা আরো বিস্তর করছেন। তারা বলছেন যে প্রায় 100 টাকা কেজিতে বেশ মাছের দামগুলো চাওয়া হচ্ছে। অর্থাৎ 3 দিন আগে, অর্থাৎ এই ঘূর্ণিঝড় এর আগে স্বাভাবিক পরিস্থিতিতে মাছের বাজার যেমন ছিল, তার এই ঘূর্ণিঝড়ের পরে এই মাছের বাজার কিন্তু অনেকটা উত্তপ্ত হয়ে পড়েছে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে মুরগির বাজারে ছিলাম, সেখানে সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগির দামের পার্থক্যের কথা যদি উল্লেখ করি, সেক্ষেত্রে ব্রয়লার মুরগির দামে আমরা যেটি দেখেছি প্রায় 10 থেকে 20 টাকা কেজিতে এই 2-3 দিনের ব্যবধানে বেড়েছে এবং একই সাথে সবজির বাজারেও কিছুটা প্রভাব পড়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে কাঁচামরিচের কথা যদি উল্লেখ করি, সেই কাঁচামরিচের দামও কিন্তু অন্তত 30 থেকে 40 টাকা প্রতি কেজিতেই বেড়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নিত্যপণ্যের বাজারে যে প্রভাবটুকু পড়েছে তার অধিকাংশই পড়েছে মাছের বাজারে, অংশ বিশেষ মুরগি এবং সবজির বাজারে। একইভাবে আমরা আলু এবং পেঁয়াজের ক্ষেত্রেও যেটি দেখছি, হয়তো বা বাজারের সরবরাহ ঠিকঠাক থাকলেও আমরা যেটি দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজারের পেঁয়াজের দরও কিন্তু প্রায় 5 থেকে 7 টাকা বেড়েছে এবং আলুর ক্ষেত্রেও একইভাবে 2 থেকে 3 টাকা প্রতি কেজিতেই পাইকারিতেও বেড়েছে এবং খুচরা আকারে যার প্রভাব পড়ছে, যেটি প্রভাব পড়েছে আসলে খুচরা বাজারেও। পাশাপাশি আমরা ক্রেতাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন আসলে বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় সাধারণত নিত্যপণ্যের বাজার ঘূর্ণিঝড় পরবর্তী সময় অস্থির হয়ে পড়ে এবং যেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করছি। তো আমরা কাঁচা বাজারের খবর জানছিলাম এবং মাছের বাজার সবজির বাজারের কথাও জানছিলাম। বাজার কিছুটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ দামের ক্ষেত্রে তারতম্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে নিত্যপণ্যের বাজারে সবশেষ এই ছিল আমার। রাজধানীর মোহাম্মদপুর থেকে সহকর্মী ফরহাদুর রহমান।
চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে গেল জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সংশোধিত এডিপি বরাদ্দের 49.26% বাস্তবায়ন হয়েছে। এতে ব্যয় হয়েছে বরাদ্দের 1,25,000 কোটি টাকা। আইএমডির হালনাগাদ প্রতিবেদন বলছে এডিপি বাস্তবায়নের এই হার গেল 3 অর্থ বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারের নানা উদ্যোগের কথা বলা হলেও সে অনুসারে গতি নেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে। 2023-24 অর্থ বছরের জন্য বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থায়ন সহ সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল 2,54,000 কোটি টাকা। এ অর্থ বছরে বাকি আছে কেবল 2 মাস, অথচ অর্থ বছরের প্রথম 10 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 49.26%, যা বাস্তবায়নে বরাদ্দের 1,25,000 কোটি টাকা ব্যয় হয়েছে। গত অর্থ বছরের একই সময়ে এ হার ছিল 50.33%, যা বাস্তবায়নে ব্যয় হয়েছিল 1,19,000 কোটি টাকা। এমন তথ্যই উঠে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে। এর মধ্যে শুধু এপ্রিল মাসে এডিপি বাস্তবায়নের অগ্রগতি ছিল 6.96%, যা বাস্তবায়নে ব্যয় হয়েছে 17,703 কোটি টাকা। কাজেই অর্থ বছরের শেষ 2 মাসে বরাদ্দের বাকি অর্ধেক অর্থ ব্যয়ে চাপ থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নারীর অবদানে সমাজ এগিয়ে গেলেও নিজেদের স্বাস্থ্যের বিষয়েই সচেতন নন অনেকেই। বেসরকারি একটি গবেষণা বলছে প্রায় 60% নারী ঋতুকালীন পরিচ্ছন্নতার বিষয়ে অবগত নন। আর বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সঠিক তথ্য দিয়ে সেবার আওতায় আনতে হবে প্রতিটি নারীকে। সম্রাট হোসেনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। একজন নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড, কিন্তু এ নিয়ে অস্বস্তির শেষ নেই। বেশিরভাগ কিশোরীয় নারী জনসম্মুখে এ বিষয়ে কথা বলতে দ্বিধাবোধ করেন। এর সঙ্গে একদিকে যেমন প্রজনন সক্ষমতার সম্পর্ক রয়েছে, অন্যদিকে রয়েছে সুস্বাস্থ্য নিশ্চিতের বিষয়টিও। কিন্তু তারপরও খুব স্বাভাবিক এই বিষয়টি এখনো সামাজিকভাবে গোপনীয়। এটা তো সবার জেনেটিক ভাবে সব মেয়েদের হয়। স্যানিটারি ন্যাপকিন কেনার ব্যবস্থা আছে, বোয়াদের কাছে থাকে, বোয়াদের কাছে কিনে নিতে হয়। ন্যাশনাল হাইজিন ফলো আপ সার্ভে 2018 অনুসারে মাত্র 53% স্কুল ছাত্রী পিরিয়ড নিয়ে জ্ঞান রাখে। নারীর পিরিয়ডের সময়কার স্বাস্থ্য নিয়ে সমাজে কুসংস্কার আর অস্বস্তি এখনো প্রকট। এই ট্যাবু ভাঙতেই বিশ্বব্যাপী পালিত হয় পিরিয়ড স্বাস্থ্য সুরক্ষা দিবস। শিশু সুরক্ষার ব্যাপারগুলো এবং কিশোরীদের সুরক্ষাও এর মধ্যে, তাদের ভবিষ্যতের পুরা জীবনের হাইজিনটা, তাদের লাইফটাই পিরিয়ড থেকে প্রোডাক্টিভ সাইকেল তাদের পুরোটাই ডিপেন্ড করে। গ্রামাঞ্চল বা সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিনামূল্যে কিংবা সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার পরামর্শ বিশেষজ্ঞদের। এগুলো যদি একটু সহজলভ্য হয়, যদি একটু দামটা কমিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে যারা আছে তারাও এই সুরক্ষাটা পেতে পারে। সম্প্রতি সচেতনতা বৃদ্ধি ও স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন কেনার সুবিধা সহ স্বাস্থ্য সুরক্ষায় নানা ধরনের উদ্যোগ নিয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বিমান চলাচল বন্ধ হওয়ার 40 বছরেরও বেশি সময় পরে ঠাকুরগাঁও বিমানবন্দরের জমি সংরক্ষণে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করলো সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন দ্রুত বন্দরটি সচল হলে এলাকার উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে মত তাদের। সুমন হোসেনের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। একটা সময় বিমানবন্দরটিতে নিয়মিত অভ্যন্তরীণ উড়োজাহাজ উঠানামা করলেও এখন শুধুই বিরানভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1940 সালে নির্মিত হয় ঠাকুরগাঁও বিমানবন্দরটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1977 সালে নতুন করে সংস্কারের পর বিমান চলাচল স্বাভাবিক ছিল। তবে 1980 সালে যাত্রী সংকট দেখিয়ে পুরোপুরিভাবে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 550 একর জমির উপর গড়ে ওঠা অব্যবহৃত বিমানবন্দরটির ভাঙ্গাচোরা অবকাঠামো এখন পরিত্যক্ত। ভঙ্গুর অবস্থা ভবনের ভেতরের আসবাবপত্রের। প্রায় 2 কিলোমিটার প্রধান রানওয়ের সঙ্গে পশ্চিম প্রান্তে যুক্ত থাকা ছোট আরও 2টি রানওয়ে এখন কোনো কাজে আসছে না।
এমন অবস্থায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিমানবন্দরের জমি সংরক্ষণের জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নে বিমানবন্দরটি চালু করা জরুরি। যেন দ্রুত এই কাজটা সম্পূর্ণ করার পর আমাদেরকে বিমান উড্ডয়নের ব্যবস্থা করে। আমাদের এই বিমানবন্দরটি চালু হলে এখানে বড় বড় শিল্পোদ্যোক্তারা আসবেন, এখানে শিল্প প্রতিষ্ঠান হবে, এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। বিমানবন্দরটি চালুর বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানান প্রকৌশলী। একটা এলাকায় সবাই যাতে একটা সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এই উদ্দেশ্যেই সরকারের কাজ। এরপরে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী হয়তোবা কর্তৃপক্ষ কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। সিভিল এভিয়েশন অথরিটির ওয়েবসাইটের তথ্য মতে ২১,০০০ ফিট বাউন্ডারি ওয়াল নির্মাণ ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুর জেলায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় ৩.৫ লাখ গবাদি পশু। সপ্তাহ বাদেই আনুষ্ঠানিকভাবে বিভিন্ন হাটে পশু কেনা বেচা শুরু হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ দপ্তর। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি খামারিদের। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হেমিলের রিপোর্টে। আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য রংপুর জেলার ২৫,০০০-এর বেশি খামারি প্রায় ৩,৬০,০০০ পশু লালন পালন করেছেন। জেলার চাহিদা মেটানোর পরও প্রায় ১,৩৯,০০০ পশু উদ্বৃত্ত থাকবে। খামারিরা বলছেন, গোখাদ্যের অতিরিক্ত দাম থাকার পরও ভালো দামের আশায় কোরবানির পশু লালন পালন করেছেন তারা। বাজারে তো খাদ্যর দাম খুবই বেশি, হাটে তুলিয়া 2টা পয়সা বেশিতে বেচতে পারি, তাহলে আমাদের কষ্টটা সফল হতে পারে। যদি ভারতীয় গরু না আসে, আমি বিশ্বাস করি যে বর্তমান যে রেটটা আছে, যে বাজার আছে, এতে করে সবাই লাভবান হবে। আর দেশীয় খামারিদের রক্ষায় ভারতীয় গরু যাতে কোনোভাবেই দেশে ঢুকতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারির দাবি ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের। এই জায়গাকে ক্ষতিগ্রস্ত করতে না চাইলে আপনার ভারতীয় গরু বন্ধ করতে হবে। আমাদের মানুষ এখন পশুপালন করতে সক্ষম। পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনায় নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। খামারিদের মধ্যে সচেতনতা উন্নয়নের মাধ্যমে কাজ করছে, যাতে তারা অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড মুক্ত গবাদি পশু, কোরবানিযোগ্য গবাদি পশু উৎপাদন করতে পারে। এবার কোরবানির ঈদে রংপুর জেলায় ১,৫১,৪৫৭টি গরু ও মহিষ এবং 2,08,০০০ ছাগল ও ভেড়া লালন পালন করা হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় হজের নতুন 2টি প্যাকেজ ঘোষণা করেছে। প্রথম প্যাকেজে মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে। এর আওতায় মুসল্লিরা হজের সময় পবিত্র স্থানগুলোতে পরিবহন সহ অন্যান্য মৌলিক সেবা পাবেন। অন্য আরেকটি প্যাকেজে মিনায় নবনির্মিত কিদানা আল ওয়াইদি টাওয়ারে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ও দ্বিতীয় প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায় যথাক্রমে 4,000 ও 13,000 রিয়াল। সৌদির স্থানীয় প্রবাসীদের জন্য এই প্যাকেজ বলে জানিয়েছে গণমাধ্যম। করোনা পরবর্তী সময়ে সাইবার হামলা বেড়ে দ্বিগুণ হয়েছে, যার ঝুঁকিতে রয়েছে ব্যাংক সহ বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠান। সোমবার রাজধানীতে কসমস গ্রুপ ও ফরাসি প্রতিষ্ঠান খেলেসের আয়োজিত সাইবার নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়। সেমিনারে থেলেসের সাইবার নিরাপত্তা বিশ্লেষক ও এশীয় অঞ্চলের সাইবার নিরাপত্তা প্রধান জেমস ম্যাকলারি বলেন, বর্তমানে সাইবার হামলা আরও ভয়ানক হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় সাইবার হামলা চালানো হচ্ছে, যা থেকে রেহাই পায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, ব্যাংক অব আমেরিকা সহ বড় বড় আর্থিক প্রতিষ্ঠান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে 27,000 টাওয়ার অচল, নেটওয়ার্ক বিপর্যয়ে বন্ধ মোবাইলের কল, ভোগান্তিতে কোটি গ্রাহক। 10% কর দিয়েও অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বন্ধ হতে পারে কালো টাকা বিনিয়োগ, আগামী বাজেটে আসতে পারে NBR এর নতুন সিদ্ধান্ত। এবং ভর্তুকির সার, বীজ, যন্ত্রের কতটুকু পান কৃষকরা, বাজেট এলেই সামনে আসে নানা অভিযোগ। কৃষি খাতের বরাদ্দ ভর্তুকি প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর তাগিদ। এ ছিল এই সময়ের বাণিজ্যের সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।